সুপ্রিয় দর্শক, রানা টিভির আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রুমানা রাখি। আম, দর্শক, আজ আমরা একজন তরুণ ও জনপ্রিয় রাজনীতিককে আমাদের সামনে এনেছি, যিনি একটি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা একজন গেরিলা মুক্তিযোদ্ধা ছিলেন, প্লাস বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে তার ভূমিকা স্মরণীয় হয়ে আছে। পিতামাতা এই তরুণ নেতাও এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। দর্শক, আজ আমাদের সাথে রয়েছেন বিএনপি নেতা ইশাক হোসেন। তিনি আহ, দক্ষিণ সিটি কর্পোরেশন গত নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীও ছিলেন। ইশাক ভাই, কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। জি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? তোমার আপা? জি। জি, প্যান্ডামিক যাচ্ছে, করোনা কাল, সবকিছু মিলে জি। আপনি এবং আপনার পরিবারের সবাই কেমন আছে আবারও জানতে চাচ্ছি। আমার পরিবারের সবাই ভালো আছে। আমি আসলে করোনা আক্রান্ত হয়েছিলাম নিজেও। তো সেটি আরো আহ, 2-3 সপ্তাহ আগে, কিন্তু এখন আমি সুস্থ আছি। গত 10 দিন আগে আসলে আমার রিপোর্ট আজকে এসেছে আহ, নেগেটিভ। সবসময় তো আসলে খুব পলিটিক্যাল কথাবার্তার মধ্য দিয়ে যেতে হয় আপনাদের। আসলে জি, আজকে আমাদের আমাদের বেসিক্যালি এই অনুষ্ঠানটি, রানার এই অনুষ্ঠানটি ওইভাবে আসলে আমরা পলিটিক্যাল আয়োজনের মধ্যে থেকে যাই না। একজন পলিটিক্যাল, আচ্ছা। যারা তরুণ পলিটিক্স এর সাথে যুক্ত আছে, তাদের আসলে কিভাবে পলিটিক্সে আসা, তাদের বেড়ে ওঠা বা মানে বর্তমান অবস্থা নিয়ে কথা বলতে চাই। আমি শুরুতেই জানতে জি, চাচ্ছি, আপনি আসলে বেড়ে উঠেছেন আপনার জন্ম বা বেড়ে ওঠা পুরান ঢাকায়। তো জি, আপনার পড়াশোনার শুরুটা কোথায়, এই বিষয়টা নিয়ে জানতে চাচ্ছি। জি। আমি আহ, যতদূর আমার মনে পড়ে, যখন খুব ছোট ছিলাম, আমাদের স্থানীয় একটা স্কুল, সেখানে ফুলখুরি নার্সারি স্কুল। তো সেখানে বছর খানেক পড়ার পরে তারপরে আমি স্কলাস্টিকাতে জয়েন করি। স্কলাস্টিকা স্কুলতে, সেখান থেকে আমার বাকি বাংলাদেশ জীবনের যত পড়াশোনা, তো সেখানেই আমি করেছি, এ লেভেলস পর্যন্ত স্কলাস্টিকাতে। তো সেটা বিভিন্ন জায়গায়, এক সময় আমাদের গুলশানে ছিল ব্রাঞ্চ, আবার ধানমন্ডিতে ছিল, পরে উত্তর শিখা যায় নিজস্ব বিল্ডিং এ। তো সেখানে আমার পড়াশোনা। আপনি তো দেশের বাইরেও পড়াশোনা করেছেন, সেই জি, পড়াশোনার বিষয়টা একটু বলেন। জি। আমি 2006-এ আমি ইউকে তে চলে যাই, ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ারে। তো সেখান থেকে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আন্ডার গ্রাজুয়েট, এবং সে একই ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। আপনি বললেন যে আপনি পড়াশোনা করেছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। আপনি প্রকৌশলী, জি। আমি শুরুতেও বলেছিলাম যে, তো মানে আপনার পড়াশোনার জায়গাটা প্র্যাকটিস না করে হঠাৎ করে রাজনীতিতে আসা, এটা আসলে কি বাবার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে, না আসলে ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল? যেহেতু আপনার বাবা মারা যাওয়ার জি। পরেই আপনি আসলে রাজনীতিতে এসেছেন, সেক্ষেত্রে বাবার শূন্যস্থান পূরণ করার জায়গা থেকে, না ছোটবেলা থেকে প্যাশন ছিল যে রাজনীতি করবেন? আম, বাবার শূন্যস্থান পূরণ করার বিষয়টা হলো যে, সেটি আমার রাজনীতিকে ত্বরান্বিত করেছে। আর অবশ্যই ছোটবেলা থেকে প্যাশন ছিল। আর আমার পড়াশোনাটাও কিন্তু, আজকে আপনাদের মাধ্যমে দর্শক যারা আছেন তাদের বলতে চাই, এটিও একটি রাজনৈতিক কারণে আমি করে, মানে আমার সাবজেক্টটা আমি চুজ করেছিলাম। আমার সবসময় স্বপ্ন ছিল যে বাংলাদেশে আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন করব, শিল্পী বিপ্লব যেটাকে বলে আর কি। তো সেখানে নতুন কর্মসংস্থান হবে, হাইটেক ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, এবং আমি কিন্তু স্পেশালাইজ করেছি জি, ঈশ্বর। আহ জি, জি, আমার কানেকশন কি আছে? জি, জি, আপনার কানেকশন জি, আছে। হ্যাঁ। তো আমি আমার ইচ্ছা ছিল যে, যেটি হয়তো ভবিষ্যতে হতেও পারে, আমরা এখানে গাড়ির ইন্ডাস্ট্রি, অটোমোটিভ ইন্ডাস্ট্রি গড়ে তুলবো, হাইটেক ইন্ডাস্ট্রি গড়ে তুলবো। সেখানে শিক্ষিত তরুণরা আহ, সেখানে কাজ করবে, এবং রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট হবে। তো এইসব বিষয়, এইসব কারণেই কিন্তু আমি, যেহেতু পলিটিক্সই করবো, পলিটিক্স ওয়াজ অলওয়েজ মাই টার্গেট। তো আমি সেখানে যদি কোনোদিন দায়িত্বপ্রাপ্ত হই কোনো একটি সরকারের কোনো গুরুত্বপূর্ণ জায়গায়, তো আমি এই সেক্টরটাকে বেছে নিয়েছিলাম। এই জন্য আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছি। আচ্ছা, আমাদের পরবর্তী আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে ঢাকা মহানগরের বিএনপির পরবর্তী কমিটিতে আপনার, মানে আমরা যেটা পত্রিকা পড়ে শুনি যে শীর্ষস্থানে আপনার থাকার একটা গুঞ্জন রয়েছে। তো আপনার মানে আপনি এ ব্যাপারে কোনো সংকেত পেয়েছেন কিনা? আর তাছাড়া আপনি যদি এই শীর্ষ পর্যায়ে যান, তাহলে অনেক পদবঞ্চিত সিনিয়র নেতাদেরা তো হয়তোবা বিষয়টা বিরোধিতা করতে পারে। এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন বা কি মনে করছেন? দেখুন, আসলে আমি একটু বলতে চাই যে,
আমি আদর্শিক রাজনীতি দেখে বেড়ে উঠেছি এবং আদর্শিক রাজনীতিটাই করি। এবং সেখানে আমার বাবা একজন যেমন আদর্শ ছিলেন, অবশ্যই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আমি একজন সদস্য। এবং আমার আদর্শ হলো যে সেখানে পদ পদবি আমার কাছে খুবই নগণ্য একটা বিষয়। এটি কোনো আমি বলবো না পদকে ছোট করে দেখতে চাই না, বাট এটি আমার কাছে মুখ্য বিষয় না। তো ঢাকা মহানগরীর রাজনীতিতে এরকম গুঞ্জন আসলে হ্যাঁ, নানা রকমের গুঞ্জন তো মার্কেটে চলেই আসে। তো সেই ব্যাপারে আমার কোনো বিন্দুমাত্র অভিলাষ নাই, আমার নিজস্ব কোনো ইচ্ছা নাই। আমি আমার রাজনীতি করে যাচ্ছি। আমি কিন্তু এখনো কোনো গুরুত্বপূর্ণ পদেও নাই, আমি একজন সাধারণ মেম্বার, বিএনপির সদস্য। তা আমি মনে করি সেটাই আমার জন্য যথেষ্ট। বাকি আমার মেধা দিয়ে আমি আমার রাজনীতি করে যাব। এখন মানে দল যদি আপনি তার আসলে প্রয়োজনে আমাকে কোনো পদে নিয়ে আসে, সেটি দল বিষয় আর কি। মানে সেক্ষেত্রে আপনি আপনার রাজনীতির লক্ষ্য কি? মানে আপনি পদবি এটা যেরকম আপনি খুব সাধারণ মেম্বার বলছেন, তো সেক্ষেত্রে আপনার নিজের রাজনীতির লক্ষ্য কি, যে আসলে আপনি রাজনীতি কোন জায়গায় নিজেকে দেখতে চান? আমি আমি রাজনীতিতে দেখতে চাই আমার একটি, যে যদি বলি যে রাজনৈতিক আমার অভিলাষ বলেন বা যেটি বলে আর কি, আম, সংসদ, জাতীয় সংসদে দাঁড়িয়ে আমি জনগণের কথা বলতে চাই এবং হুম, হুম। জনগণের যে দুঃখ দুর্দশা এবং তাদের যে অধিকার এবং যে কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই গণতান্ত্রিক চর্চা সেটি করার জন্য যদি আমি কোনোদিন সংসদে দাঁড়িয়ে মানুষের পক্ষে কথা বলতে পারি, তাহলে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করবো। বাকি আল্লাহর ইচ্ছা। আপনি তো দক্ষিণের সিটি কর্পোরেশন নির্বাচন করেছিলেন, তখন আসলে সিটি কর্পোরেশন নির্বাচনে একজন সিনিয়র নেতা যে আপনার আসনেই ছিলেন, মির্জা আব্বাস, তার পরিবর্তে তার ওয়াইফের পরিবর্তে আপনাকে নির্বাচিত করা হয়েছিল। সেক্ষেত্রে কি মনে হয় যে আপনার আসলে যে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, মানে আপনার বাবার ব্যাকগ্রাউন্ডে আসলে আপনাকে দল মনোনয়ন দিয়েছে? তার আগে আসলে আপনার ওইভাবে একটিভ কর্মকাণ্ড কিন্তু ছিল না, মানে মহানগরে। না, তা তো বটেই, এটা অ্যাবসলিউটলি। আমি যদি আজকে ওনার সন্তান না হতাম, তাহলে কি আমাকে তো কনসিডারই করা হতো এই কম বয়সে? এবং একটি রাজধানীর মেয়র ক্যান্ডিডেট, এটি সম্ভবত আমি যতটুকু রেকর্ড দেখেছি আর কোনো দেশের এরকম রেকর্ড নাই, একটি এত কম বয়সে মেয়রের, একটা মেজর পার্টি, রুলিং পার্টি ছিল যারা একাধিকবার, তাদের ক্যান্ডিডেট, এটা একটা বিশাল ব্যাপার। অবশ্যই আমি ওনার ছেলে, সাদেক হোসেন খোকার ছেলে দেখি আমাকে পার্টি কনসিডার করেছে। তারপরেও আমাদের দল সেখানে বহু একাধিক যোগ্য ক্যান্ডিডেট রয়েছে যে কোনো পদের জন্য। এবং আমাদের একটি প্রক্রিয়া রয়েছে, বা আমাদের বিএনপির যে স্ট্যান্ডিং কমিটি, হাইয়েস্ট পলিসি মেকিং বডি, তারা আমাকে ইন্টারভিউ করে আমাকে আমার যোগ্যতা যাচাই বাছাই করে তারা মনে করেছে ওই কারণ আপনারা জানেন যে আমার বাবাও তখন মারা যাওয়ার 2-2.5 মাস পরে ইলেকশন হয়। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে তারা মনে করেছে যে একজন নতুন নেতৃত্ব নিয়ে আসা দরকার, যেটি আমি পরবর্তীতে শুনেছি, সেই জন্য আমাকে মনোনয়ন দিয়েছে। এটি হলো বাস্তব কথা। আর তার থেকেও আমি যার প্রতি আজীবন আমৃত্যু কৃতজ্ঞ থাকবো এবং যার নেতৃত্বে আমি আজীবন রাজনীতি করে যাব, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান। ওনার আগ্রহ ছিল আমার প্রতি এবং উনি আমাকে একটা সুযোগ দিয়েছেন বলেই আমি আহ, এই কম বয়সেও এই মেয়র ইলেকশনের ক্যান্ডিডেসি পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, এবং আমি সেখানে যথাযথ চেষ্টা করেছি আমার দায়িত্বটুকু পালন করার। আচ্ছা, আপনি এই নির্বাচনে পরাজিত হয়েছেন। তো পরাজিত হওয়ার পরে আসলে অনেককে মানে আপনারা বলেছেন যে আসলে ভোট কারচুপি হয়েছে, কিন্তু আবার আওয়ামী লীগ থেকে বলা হয়েছে আসলে আপনাদের সংগঠন সাংগঠনিক ছিল না। তো এই বিষয়টি আসলে কিভাবে জি। কি মনে করছেন, যে আপনারা কি আসলে সাংগঠনিক ছিলেন না? আরেকটি প্রশ্ন আমি একটু অ্যাড করছি, সেটা হচ্ছে বর্তমান মেয়র, মানে আপনি যে আসনে নির্বাচন করেছেন, বা ঢাকা উত্তর আসনের জি। যে মেয়র আছে, তাদের কাজগুলোকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আচ্ছা, আপনি প্রথম প্রশ্নটি আমি জবাবটা দিতে চাই, এটা বলে শুরু করতে চাই যে আমি পরাজিত হই নাই, কোনোভাবেই পরাজিত হই নাই। এখানে নির্বাচনের নামে একটা তামাশা হয়েছে, যেটি আমি পুরো জাতিকে দেখাতে সক্ষম হয়েছি। এবং সোশ্যাল মিডিয়া বলেন বা অন্যান্য গণমাধ্যমের কর্মী সারাটা সময় আমার সাথে ছিলেন, তারাও জানেন। ইভেন
যে যারা মেয়র পদে এখন আসীন হয়েছেন তারাও জানেন এবং সরকার প্রধানও জানেন যে এখানে নির্বাচন হয় নাই। তা আমি বলবো না যে আমি পরাজিত হয়েছি, আমি বলবো যে একটা ফলাফল ঘোষণা করে দেওয়া হয়েছে যেখানে আরেকজনকে জোর করে বিজয়ী ঘোষণা করা হয়েছে। যাই হোক, এখন আমি আবার পলিটিক্যাল দিকে চলে যাচ্ছি। আর আমি যেটা বলছিলাম, আমি কিন্তু কোনো পদ পদবীর আশায় বা কোনো পোস্টে বা কোনো এরকম নির্বাচিত এরকম বড় কোনো পদের জন্য রাজনীতি করি না। আমাকে, এবং আমি কোনো ইচ্ছাও প্রকাশ করি নাই। আমাকে দল নিজ থেকে আমাকে অ্যাপ্রোচ করেছে এবং আমাকে বলেছে যে কাজ করার জন্য তারা আমাকে আমার বিষয়টি দেখবে। এই বলে আমাকে যখন নির্দেশনা দেয়, আমি কিন্তু তখন তার 6 মাস আগে থেকে বিভিন্ন 1 বছর ধরেই করছিলাম, কিন্তু আমার কর্মকাণ্ড বাড়িয়ে দিই। একটা জনসচেতনতামূলক কর্মকাণ্ড, ডেঙ্গু বিরোধী ইত্যাদি, সিটি মেয়র রিলেভেন্ট যেসব ক্যাম্পেইন গুলো আছে ওগুলো আমরা দলের পক্ষ থেকে করতে থাকি। আর আপনি দ্বিতীয় যেটি বলেছেন যে আমাদের সংগঠন নাই ইত্যাদি, এগুলো তো আসলে তাদের টিপিক্যাল একটা যে কথা। তাদের তারা যে নির্বাচনে যে ভোট কারচুপি যে প্রক্রিয়া এখন করছে সেটিকে কাভার আপ করার জন্য তারা এই কথাটা সব নির্বাচনেই বলে থাকে। এটা তো 18 নির্বাচনের সময় একই ধরনের কথা বলেছে, আমরা সিরিয়াস না, এই না সেই না। আসলে আমরা তো ফাইট করছি আওয়ামী লীগ দলের সাথে, আমাদের লড়াই না, আমরা লড়াই করছি রাষ্ট্রের সাথে। তো রাষ্ট্রের সাথে কিভাবে লড়াই, তো এটা করা সম্ভব না। যদি পুরো রাষ্ট্রই একটা পক্ষ নিয়ে নেয়, তখন আপনি সারাদিন যদি ধরে নিলাম যে ফেয়ার ইলেকশন যদি করতো, তারপরে দিন শেষে একটা চিঠি লিখে তারা ফলাফল আরেকটা ঘোষণা করে দিয়ে তারা সেই নির্বাচনটাকে প্রভাবিত করার মতো ক্ষমতা রাখে, তো সেখানে তো আসলে এইসব কথা মানে ভিত্তিহীন আওয়ামী লীগের, আমি এটাই বলতে চাই। আচ্ছা, আপনি একটু আগে বলছিলেন রাজপথে আপনি সবসময় অ্যাক্টিভ থাকেন। আমরা আসলে সোশ্যাল মিডিয়াতেও দেখি আসলে যখন যেখানে কিছু ঘটছে আপনি সেখানে ছুটে যাচ্ছেন। তো এই সোশ্যাল মিডিয়ায় কি আসলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি আসলে আপনি অনেকটাই মানুষের কাছে যাচ্ছেন বলে কি মনে করছেন, যে সোশ্যাল মিডিয়া ছিল বলেই আসলে খুব তাড়াতাড়ি মানুষের কাছে যেতে পারছেন বা মানুষ আপনার তাদের সমস্যাগুলো আপনার কাছে তুলে ধরতে পারছে? না, আমি 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 এটার ব্যাখ্যাটা একটু অন্যভাবে দিতে চাই। আমি কিন্তু অনেকে আছে যারা সোশ্যাল মিডিয়া, তারা বিভিন্ন সেক্টরে হতে নট নেসেসারি পলিটিশিয়ান, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছায়। আর আমি মানুষের কাছে সরাসরি পৌঁছাই, আমার প্রচারটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আমি তো মানুষের ঘরে ঘরে রাজপথে আন্দোলনে মিছিল সংগ্রামী করছি, কিন্তু সেটা দেখানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি পৌঁছাচ্ছি না, বাট আমার প্রচার হচ্ছে। আর দ্বিতীয় বিষয়টা হলো, যেহেতু এখন বাংলাদেশের গণমাধ্যম নিয়ন্ত্রিত, এটা সবাই জানে। এখানে সরকারের যে ইন্টেলিজেন্স গুলো রয়েছে তারা গণমাধ্যমগুলো নিয়ন্ত্রণ করে থাকে, একটা ফ্যাসিস্ট সরকারের যেটা হয়। তার কারণে এখন সোশ্যাল মিডিয়াটা ইজ মোর ইম্পর্টেন্ট, এবং আমরা মানুষ না, সোশ্যাল কিন্তু মিডিয়াকে মোর আমরা কিন্তু রিলায়েবল মনে মানে করছে। আপনি যেটা এই বলছেন জন্যই আমরা, সোশ্যাল মিডিয়ার গুরুত্বটা। হ্যাঁ আপনি যেটা বলছেন আমরা কিন্তু ঈশাকে প্রচুর নিউজ আমাদের গণমাধ্যমে দেখি। ঈশা যাই করুক না কেন সবই কিন্তু গণমাধ্যমে উঠে আসে, তাই না? মানে আপনি নিজেও কিন্তু দেখছেন যে আপনার প্রতিটা কর্মকাণ্ডই জি, গণমাধ্যম কিন্তু প্রচার করছে। জি, সেটি পরবর্তীতে পর্যায়ক্রমে ধাপে ধাপে এখন এই অবস্থায় এসে পৌঁছেছে। এই যে গণমাধ্যম, আমি তাদের ধন্যবাদ জানাই, তাদের উপরে এত চাপ থাকা সত্ত্বেও তারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, নির্বাচনের সময়ও দিয়েছে, এখনো দিচ্ছে। আমাদের সাংবাদিক ভাইয়েরা যারা মাঠে আমার সাথে থাকে, আমি তাদের স্যালুট জানাই। তারা কিন্তু অনেক সময় মানে অনেক ঝুঁকি, তাদের পেশার ঝুঁকি নিয়েও কিন্তু আমার বিষয়গুলো কাভার করছে এবং দেখাচ্ছে, যে কারণ এগুলো জনগণের অধিকার নিয়ে আমি কাজ করছি, আমি তো আমার ব্যক্তি কোনো আপনি বলছেন বিষয় নিয়ে কাজ গণমাধ্যমে করছি। চাপ আছে, গণমাধ্যমে আসলে আপনি বলছেন চাপ আছে, আপনি কি সুনির্দিষ্ট ভাবে বলতে পারেন যে আসলে আপনার হ্যাঁ, নিউজ কভার অবশ্যই করার জন্য কখনো, সুনির্দিষ্ট। না আপনার নিউজ কভার করার ক্ষেত্রে কোনো সাংবাদিক বলেছে যে আমাদের আসলে নিষেধ আছে, এরকমটা তো আসলে হ্যাঁ, কখনো হয়তো হয়নি? অবশ্যই। হ্যাঁ, নিয়মই আমার তো সাংবাদিক ভাই বোনদের সাথে আমার তো নিয়মিত যোগাযোগ হয়। তো আমি তো, তারা তো অবশ্যই এটা অফ দ্য রেকর্ড, তারা তো আমাকে অফিসিয়ালি চিঠি লিখে বলবে না, বাট আমরা তো অনেক সবাই বন্ধুর মতোই আমার তাদের সাথে সম্পর্ক। তো তারা তখন বলে যে আমাদের উপর চাপ থাকে, তারপরে আমরা চেষ্টা করি আপনার ভালো কাজগুলাকে তুলে ধরার আর কি।
এটা এটা আমি শুনি। আপনার বাবা রাজনীতি করতেন, আপনার বাবা তো অবশ্যই, আপনি আপনার বাবাকে অনুসরণ করছেন, তাছাড়াও আসলে আপনার রাজনৈতিক দলের আর কোন রাজনীতিবিদ মানে এছাড়া অন্য কোন রাজনীতিবিদকে আপনি আসলে অনুসরণ করেন কিনা, বা তার কর্মকাণ্ড আপনার কেমন ভালো লাগে, যেটা আসলে আপনি ভবিষ্যতে সেই অনুসারে কাজ করতে চান? হ্যাঁ, অনেক অনেক পলিটিশিয়ান রয়েছে, এবং মানে নট জাস্ট এই যুগের না। আমি এবং পলিটিক্স এর পাশাপাশি আমার ইতিহাস আমার একটা ফেভারিট সাবজেক্ট। আমি ইতিহাস নিয়ে চর্চা করি কারণ এটা সরাসরি সম্পর্কিত রাজনীতির সাথে। একটা জাতির মানে কিভাবে গড়ে ওঠে সিভিলাইজেশন, এবং তাদেরকে যেসব সিভিলাইজেশন অনেক ফ্লারিশ করে তাদের লিডারশিপ কারা ছিল। তা আমি অনেক নেতা এরকম পলিটিক্যাল বা স্টেটসম্যান যারা অনুকরণীয় তাদেরকে অনেককেই অনুসরণ করি। আর আপনি যদি সাবকন্টিনেন্টের কথা বলতে চান, তবে আমি বলবো যে আম, সবকিছু ছাপিয়ে আমি একজন মুসলমান হিসেবে আহ, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কিন্তু খালি যে নবী ছিলেন তা না, উনি কিন্তু একটা জাতিকে নেতৃত্ব দিয়েছেন। হি ওয়াজ এ লিডার এন্ড হি ফাউন্ডেড আ স্টেট। একটা স্টেটও উনি গড়েন। তো ওনার নেতৃত্ব আহ, বলি যেমন আমি অনুসরণ করি, তেরকম মাওলানা ভাসানী হলো আমি মনে করি আমার বর্তমান প্রেক্ষাপটে এবং এই সাবকন্টিনেন্টে আমি তাকে অনুসরণ করি। আমার বাবাও তাকে অনুসরণ করে ন্যাপ ভাসানী রাজনীতিতে হাতেখড়ি হয়েছিলেন, এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও কিন্তু মাওলানা ভাসানীর রাজনীতি থেকে অনেক কিছু উনি নিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছেন। ইনফ্যাক্ট এই ধানের শীষ প্রতীকটাও কিন্তু ছিল ন্যাপ ভাসানীর প্রতীক, এবং উনি আমাদের প্রতিষ্ঠাতার হাতে প্রতীকটি তুলে দেন। তো মাওলানা ভাসানী বলবো যে আমার রাজনৈতিক আদর্শ। সম্প্রতি আপনি একটি মামলা থেকে খারিজ পেয়েছেন, আপনার পরিবার সহ আপনার দলের নেতাদের বিরুদ্ধে দুদকের একের পর এক দুর্নীতি মামলা হচ্ছে। অনেক ক্ষেত্রে আপনারা বলছেন এটি আসলে রাজনৈতিক মামলা। তো আপনার কি মনে হয়, আপনার দল যখন ক্ষমতায় ছিল তখন কি আসলে কোনো ধরনের দুর্নীতি করেননি? আমি সেটা বলবো না, কিন্তু আমি বলবো যে আমার মামলাটা 100% রাজনৈতিক মামলা। আপনার আহ, যার কারণে এই অবস্থার মধ্যেও খালাস দিতে মানে আর কোনো উপায় ছিল না। কোনো গ্রাউন্ডস, মিনিমাম তো গ্রাউন্ডস থাকতে হবে। যখন এই মামলাটা হয়, আমি স্টুডেন্ট, আমি মাত্র তখন 18 পার হয়ে আমি 19 হয়েছি, এবং আহ, আমি তখন আমার ইউনিভার্সিটিতে ইউকে তে আছি আর কি। আর যে কথাটি বলা হচ্ছে, মানে 2002 থেকে 2006 আমি ছিলাম অপ্রাপ্ত বয়স্ক। আর আহ, কোন ধরনের দুর্নীতি বা কোনো ইনফ্লুয়েন্স খাটানো তো দূরের কথা, আমরা কোনোদিন, আমার বাবা বুঝতেও দেয় না এই বাসায় যে আমরা কোনো মন্ত্রী বা এমপি বা মেয়রের সন্তান বা বিশেষ কোনো ব্যক্তির সন্তান। একদম অ্যাভারেজ সিম্পল লাইফ। ইনফ্যাক্ট সিম্পল অন্য আরো 10 জনের থেকে আরো বেশি সিম্পল, এবং সেভাবে আমাদেরকে আমি করেছে। একটু তো মাঝখানে শুধুমাত্র আমাদেরকে হ্যারাস করার জন্য এই মামলাটি দেওয়া হয়েছে। এখানে দুর্নীতির কোনো বিষয় নেই। এবং আরেকটি আমি বলে শেষ করি, এই মামলাটি যেটা হয়েছে সেটি কিন্তু দুর্নীতির জন্য না। আপনারা যারা আছেন গণমাধ্যমে আপনারা খোঁজ দিবেন, একটা নোটিশ সার্ভ করা হয়েছিল আমার সম্পত্তির বিবরণী চেয়ে। আমি তো তখন দেশে নাই, আমি নোটিশটা পাই নাই, আমি কিভাবে সার্ভ করব? তো সেই নোটিশের জবাব না দেওয়ার কারণে আমার বিরুদ্ধে মামলা হয়েছে। নট, এখানে দুর্নীতির কোনো বিষয় নেই। আচ্ছা, আপনি বলছেন আপনি ইউকে তে পড়াশোনা করেছেন, আমাদের আজকের লাইভটিও হচ্ছে যুক্তরাজ্য থেকে। তো আসলে আপনার যুক্তরাজ্যের জীবন, বা আপনি আসলে এখানে জি, পড়াশোনার ফাঁকে আর কোনো কাজ করতেন কিনা, এই বিষয়টা যদি একটু দর্শকদের জানান। জি, আমি এখানে যখন আমার পড়াশোনা শেষ হওয়ার পরে আমি 2টা গ্যারেজে ইন্টার্নশিপ করেছি। যেহেতু আমি অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং ওয়াজ মাই সাবজেক্ট, এবং আমি 2টা গ্যারেজে আমি 6 মাস 1 বছর সেখানে কাজ করি। আম, আর অনেক স্টুডেন্টরা থাকে যারা আপনার বিভিন্ন সময় পার্ট টাইম কাজ করে থাকে তাদেরকে। তো আমি তাদের মানে খুবই অ্যাপ্রিসিয়েট করি, তারা পড়াশোনার পাশাপাশি তাদের নিজেদের সাপোর্ট করার জন্যও কিন্তু তারা কাজ করে যায়। আমার আমি যদিও পার্ট টাইম জব কোনো সময় করি নাই, আর আমার প্রয়োজন হয় না, এটা মহান আল্লাহ তাআলার অশেষ রহমত। আমার বাবা মা আমাকে সেই সাপোর্টটা দিয়েছেন। আম, কিন্তু আমি অনেক সোশ্যাল অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত ছিলাম, এবং আমাদের যে ইউনিভার্সিটির স্টুডেন্টস ইউনিয়নের
আমি সেখানে জড়িত ছিলাম, এবং আমাদের যে একটা কোহর্ট থাকে, একটা ক্লাস থাকে, সেই ক্লাসের কিন্তু আমি রিপ্রেজেন্টেটিভ ছিলাম, যে বিভিন্ন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যে প্রবলেম গুলা হতো সেগুলা কমিউনিকেট করে ইউনিভার্সিটির সাথে, বা তাদেরকে ল্যাঙ্গুয়েজ প্রবলেম, চাইনিজ স্টুডেন্টদের বিশেষ করে তাদেরকে সাহায্য করার কাজটি আমি করেছি 3 বছর। আচ্ছা। এবার কৃষকের কাছে অন্য বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার তো অনেক ভক্ত, অনেক নেতাকর্মীরা আপনাকে অনুসরণ করে। তো বিএনপি আসলে দীর্ঘদিন ধরে ক্ষমতায় নেই। তো আপনি নিজে একজন তরুণ রাজনীতিবিদ, আপনার কি মনে হচ্ছে বিএনপিতে আসলে তরুণরা কি ফিরছে, না আসলে দীর্ঘদিন রাজনীতিতে না থাকার কারণে আসলে তরুণ কমে যাচ্ছে? না, আসলে তরুণরা রাজনীতি বিমুখ হয়ে যাওয়ার কারণ, আহ, যেটা আমি মনে করি, যে রাজনীতির যে অধঃপতন। আমি একটু বলি, তরুণরা হয়তো রাজনৈতিক বিমুখ হয়নি, কিন্তু তরুণরা কি বিএনপি যেহেতু দীর্ঘদিন ক্ষমতায় নেই, সেক্ষেত্রে বিএনপি বিমুখ হচ্ছে কিনা? বিএনপি বিমুখ হয়েছে কিনা সেটি আমি বলবো মোটেই বিএনপি বিমুখ হয় নাই। কারণ আমরা যখন আমাদের প্রোগ্রাম গুলা করি, আমরা যখন মিটিং গুলা করি, তখন আমরা দেখি যে আমাদের ছাত্র দলের বিশেষ করে নতুন কমিটি হয়েছে, সেখানে মানে পদের জন্য যখন যে কম্পিটিশনটা, তাতে বোঝা যায় যে তরুণরা কোনো বিমুখ হয় নাই। হয়তোবা এটা দৃশ্যমান নয়। আর আমাদের উপর তো অনেক অত্যাচার নির্যাতন হচ্ছে, যার কারণে এটা ভিজিবল না। তারা কিন্তু তরুণরা অবশ্যই, কারণ তরুণরা তো প্রতিবাদী, তারা এই অন্যায়ের প্রতিবাদ হিসেবে তারা কিন্তু একটাই প্ল্যাটফর্মই আছে, যেটা আহ, আমরা একাধিকবার সরকারে ছিলাম, এবং এই বিশাল একটি দল বিএনপি, এবং এই সরকারের সাথে আন্দোলন করে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা আমরাই একমাত্র বিএনপি। এই মুহূর্তে একটি দল রয়েছে বিএনপি, এবং যথেষ্ট পরিমাণে তরুণ ছাত্ররা রয়েছে। এবং আমি বলতে চাই যে এটা আমি কৃতিত্ব নেওয়ার জন্য বলছি না, তবে এটা বিএনপির কিন্তু স্ট্র্যাটেজি, যে আমার মতো একজন তরুণকে তারা মেয়র ক্যান্ডিডেসি দিয়েছে, যাতে করে অন্যান্য তরুণদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য, যে এখন বিএনপি। জি, ইশরাক, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কি জি, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনি কি হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি, জি, জি। বলেন। আমি যেটা বলছিলাম, যে আমার মতো একজন তরুণকে তো আমাদের দলই সুযোগ দিয়েছে এই মেয়র নির্বাচন করার জন্য, এবং সেটিও একটি দলের স্ট্র্যাটেজি, যে তরুণদেরকে উদ্বুদ্ধ করা, যে না, তরুণ হলেও, বয়স কম হলেও রাজনীতিতে তোমরা আসতে পারো, এবং তোমাদের যোগ্যতা অনুযায়ী তোমরা এখানে পদ পদবি বা বিভিন্ন ভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতে পারো। এটাই আর কি বলতে চাই আমি। তো বিমুখ আপনি কোনোভাবেই হয় নাই না, আমি আমার যে বিএনপি। প্রশ্নটা ছিল, সেক্ষেত্রে আপনি তরুণ রাজনীতিবিদ হিসাবে আপনার কি মনে হয় যে আপনার চারপাশের তরুণদের সংখ্যা কমে যাচ্ছে কিনা? না, আমি তো বললামই, আমি তো বলছি যে এটা বাড়ছে। ইনফ্যাক্ট আমি আসার পরে আমি দেখছি যে তরুণদের সংখ্যা বাড়ছে। তরুণরা এমনিও ছিল, মানে আমাদের বিএনপির রাজনীতির সাথে অনেক তরুণী জড়িত ছিল, অনেক নেতারা রয়েছেন যারা তরুণদেরকে উদ্বুদ্ধ করেন। আমি আসার পরে আমি যা পেয়েছি, এখন আরো বাড়ছে। প্রতিদিন দিনকে দিন আমরা দেখছি নতুন তরুণরা, ছাত্ররা, তারা আমার সাথে যোগাযোগ করছেন, এবং আমাদের রাজনীতির সাথে তারা মানে কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন। আপনার বর্তমান কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে, মানে কি বিষয় নিয়ে আপনি এখন কাজ করছেন বর্তমানে? না, আমরা তো মানে ঠিক এক্স্যাক্টলি, আপনি আহ, যদি মিন করেন যে ইমিডিয়েট আমাদের টার্গেট পলিটিক্স কি। এর বাইরে আসলে আপনি এখন কি করছেন? পলিটিক্স তো আপনি মাত্র শুরু করেছেন বা এটার সাথে অ্যাক্টিভলি কাজ করছেন, এর বাইরে আসলে আপনি আর কি করছেন? না, পলিটিক্স তো আমি মাত্র শুরু করি না। আমি 2 বছর ধরে কিন্তু অ্যাক্টিভ পলিটিক্সে রয়েছি, যে মানে তো জাতীয় নির্বাচনের পরের থেকে, এবং বিশেষ করে মেয়র নির্বাচনের পর থেকে 100%। তো আমাদের পলিটিক্সের পাশাপাশি আমি সোশ্যাল ওয়ার্ক করি, যেটা আরেকটা বিষয়, যেটা আমি প্রচার করি কম, কিন্তু আমি এটার সাথে জড়িত আছি। এবং
আমার বাবার নামে আমরা একটা ফাউন্ডেশন করেছি, সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন। সেখানে আমাদের বিভিন্ন সময় আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে থাকি, যে বেশিরভাগই ধরেন কোনো দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর কাজটি আমরা করে থাকি, 1 নম্বর। আর 2 নম্বর হলো যে আমরা রাজনীতিটি আমার কাছে মুখ্য। তো পাশাপাশি যদি বলে থাকেন, সেগুলা আসলে কোনো মুখ্য বিষয় না, এক এক সময় হয়তো এক একটা কাজে ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু রাজ সার্বক্ষণিক কিন্তু রাজনীতিটাই আমার কাছে প্রাধান্য পেয়ে থাকে। আচ্ছা। আপনি আমি একটু আগে প্রশ্ন করেছিলাম, আপনার যেহেতু আপনি বলছিলেন তরুণরা প্রতিনিয়ত আপনার সাথে যোগাযোগ করে বা সিনিয়র নেতারাও আপনাকে পছন্দ করে, সেক্ষেত্রে এই ভালোবাসাটাকে আসলে কিভাবে মূল্যায়ন করেন? না, আমি বলবো যে আমার রাজনীতির সার্থকতা পেয়েছে। আমি সার্থ মানে সার্থক হয়েছি রাজনীতি যে করছি, কারণ মানুষের ভালোবাসা এবং জনসমর্থন, এর একজন আদর্শবান রাজনীতিবিদের কাছে এর থেকে বেশি অন্য কোনো কিছুরই মূল্য নাই। তো আমার আর বেশি কিছু পাওয়ার কিছুই কিন্তু বাকি নাই। আমি যে পরিমাণ সাড়া পেয়েছি সাধারণ জনগণের কাছ থেকে, আমি যখন বিভিন্ন এলাকায় যাই, সেখানে একদম মুদি দোকানদার থেকে, চা বিক্রেতা থেকে শুরু করে রিক্সা চালক ভাইয়েরা সবাই মানে এসে আমাকে জড়িয়ে ধরে, এবং এর থেকে এরকম ভালোবাসা আসলে কোনো কিছুর দিয়ে তুলনা করা যায় না। আর তো আমি বলবো যে এটা মহান আল্লাহ তাআলার অশেষ রহমত, আমার বাবা মার দোয়া, যে আমি এটি অর্জন করতে সক্ষম হয়েছি। আপনি একটু আগে বলছিলেন যে আসলে নেতা কর্মীদের আপনাদের বিভিন্নভাবে মামলা করে হয়রানি করা বা এইসব বিষয় নিয়ে কথা বলছিলেন। তো সেক্ষেত্রে আপনি তো আগেও জেনেছেন বা আপনার বাবা যেহেতু পলিটিক্স করতো, বিভিন্ন ধরনের জীবনে প্রতিবন্ধকতা আসবে, সেক্ষেত্রে আপনি যে পলিটিক্সে এসেছেন, পরিবার থেকে আসলে কোনো ধরনের নিষেধ ছিল কিনা যে না আসলে যেও না, যেহেতু আপনি বাইরে কাজ করেছেন, এরকম কোনো নিষেধ ছিল কিনা? জি। নিষেধ ছিল, এবং এটি এখনো এখনো কিছুটা আছে আর কি। আমার বাবা মা কোনো সময় চায় না আমি রাজনীতিতে আসি, এবং প্রথম আমি তো এটা ছোটবেলা থেকে এক্সপ্রেস করতাম, তো তখন তো এটাকে সিরিয়াসলি নিত না, ভাবতো যে এমনি হয়তো বলছে আর কি, বলছি, কিন্তু আমি সবসময় সিরিয়াস ছিলাম। তো আমার বাবা পরবর্তীতে উনি এটার বিরোধিতা করেন নাই, কিন্তু উনি বলেছেন যে বলতেন যে সময়টা ভালো না এখন রাজনীতি করার জন্য। অবশ্যই কোনো বাবা মা তো চাবে না যে তাদের সন্তানকে ঝুঁকির মুখে ফেলে দেওয়ার, যে যে রাজনীতিটা এখন আমাদের বাংলাদেশে চলছে, আপনারা জানেন, গুম খুন থেকে শুরু করে নানাভাবে আহ আহ, নির্যাতনের শিকার হতে হয়, মানে হামলা, জেল। এসব কারণে আমার বাবা মা চায় নাই, এবং আমার মা এখনো আমাকে আহ মানে প্রায় বোঝানোর চেষ্টা করেন যে একটু ধীর গতিতে যেতে এবং একটু সেফলি কাজ করতে, কারণ এখন যেহেতু পুরোপুরি ইনভলভ হয়ে গিয়েছি, এখন তো আর থেকে শহরে সরানোর কোনো উপায় নাই। তো তারপরেও আমি বলে আমার দৃঢ় ইয়ে ছিল যে আমি করবই করব, এবং আমি রাজনীতি করব আমি, এবং সেটি করছি এখন। আচ্ছা। ইসরাক, আমরা আসলে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমার আসলে সর্বশেষ প্রশ্ন, ইসরাক বিয়ে করছেন কবে? এটা 3টা জিনিস মহান আল্লাহ তাআলা এটা লিখে রেখেছেন আমাদের ভাগ্যে, যেটা নিয়ন্ত্রণ আমাদের হাতে না। এটা একজন মুসলমান হিসেবে আমি এটি বিশ্বাস করি, সেটা হলো জন্ম, মৃত্যু এবং বিয়ে। তো আচ্ছা, কবে আপনার তো করছি অনেক এটা অনেক মেয়ে ভক্ত আছে। গতকালকে যখন আমরা জানিয়েছি যে আমাদের আসলে আজকের গেস্ট ইশরাক হোসেন আসবেন, তো আমাদের দেখে থেকে প্রচুর, আমি আসলে নিজেই জানতাম না আপনি ম্যারিড কিনা, বাট দেখলাম যে প্রচুর দর্শক আমাদের আসলে ইনবক্স করেছেন যে ইশরাক একটু জানতে চাইবেন যে সে কবে বিয়ে করবেন বা তার পছন্দের কেউ আছে কিনা। না, আমার পছন্দের কেউ নাই আসলে। বিয়ের বিষয়টা বলবো যে আম, আমার বাবা 1 বছর হলো, গত বছর নভেম্বরের 4 তারিখে উনি মৃত্যুবরণ করেছেন। তার আগেও বিভিন্ন কারণে আসলে এটা হয়ে ওঠে না। আমার বাবা ক্যান্সারে চিকিৎসাধীন ছিলেন দীর্ঘদিন, 5 বছর, আপনারা জানেন। তো যদিও উনি শেষ দিকে আমাকে অনেক অনেক প্রেশারাইজ করেছেন, কিন্তু তারপরে আমার কেন জানি একটা আমার মধ্যে চিন্তা কাজ করতো যে একদিন বাবা দেশে আসবে এবং তারপরে আমি করব। সেটা হয়ে ওঠে নাই, যার কারণে তো এতদিন করা হয় না। এরপরে তো উনি মারা গেলেন।
আর এই মুহূর্তে আমি এখন বলতে পারছি না যে কোনো স্পেসিফাই ডেট ডেট বলতে পারবো না, স্পেসিফিক ডেট। আমার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন ওনারা দেখছেন, আমিও দেখছি। যদি এটা যখন ভাগ্যে মিলে যাবে তখনই করব। আপনি আমার অনুষ্ঠান শেষ করব, আর একটু প্রশ্ন, আপনার বাবা যখন নিউ ইয়র্কে ছিলেন আপনি কি তখন লন্ডনে ছিলেন? জি, শুনতে পাচ্ছেন? প্রিয় দর্শক, আমার মনে হয় যে ইশাকের ইন্টারনেট কানেকশনের কারণে সে হয়তো সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, অনুষ্ঠান দেখেছেন, তাদের সবাইকে আবারও ধন্যবাদ। আমরা আজকে একজন তরুণ রাজনীতিবিদের সাথে কথা বলেছি, তার রাজনৈতিক প্যাশন আচ্ছা, সম্পর্কে জেনেছি, এবং সে রাজনীতি নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জেনেছি। ইশাক, মানে সর্বশেষে আপনি আসলে আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন। জি, আমি আপনাদের দর্শক দের উদ্দেশ্যে বলতে চাই যে আজকে বাংলাদেশ একটি সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে আমরা যারা বাংলাদেশে বসবাস করছি তারা বিষয়টি খুব বেশি ভালো করেই জানে। তো আমি আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা বাংলাদেশে গণতন্ত্র ফেরানোর জন্য যে যেখানে আছেন সারা পৃথিবীতে বাংলাদেশিরা, আমি কিন্তু আবারও একটা জিনিস ক্লিয়ারলি বলতে চাই, আমি বিএনপি কে ক্ষমতা আনার জন্য আমি বলছি না। আমি বলছি যে বাংলাদেশ যে কারণে প্রতিষ্ঠা হয়েছিল একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে, সেটি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, জনগণের অধিকার সমুন্নত রাখার জন্য। সেই ব্যাপারে আপনারা জোরালো দাবি সব জায়গা থেকে আপনারা তুলবেন এবং সোচ্চার হবেন এই বিষয়ে, এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যারা এই লড়াই সংগ্রাম করছি বাংলাদেশের অধিকার ফেরানোর জন্য, যাতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই সফলতা এনে দেন এবং জনগণের মালিকানা আমরা জনগণকে ফিরে দিতে পারি। এটি আমি বলতে চাই। ধন্যবাদ ইশাক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আশা করছি আপনারা আজকে আপনাদের এমন তরুণ এই রাজনীতিবিদের কথা শুনেছেন। আবারও দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।